25 দিন ধরে অ্যালুমিনিয়ামের বালতির হাতল দিয়ে ছাদ খুঁচিয়ে খুঁচিয়ে ফুটো করে পালিয়ে গেলেন 4 কয়েদি। এটি বগুড়ার ঘটনা এবং এই প্রতিবেদনটি, এই খবরটি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই নিশ্চয়ই জেনে গেছেন। এই নিয়ে তো বিস্তারিত আলাপ করতে চাই, তবে এমন ঘটনা কি এই প্রথম ঘটেছে? এরকম ঘটনা আমরা গল্প সিনেমাতে দেখেছি, পড়েছি, কিন্তু বাস্তবে একটি হয়েছে না একাধিক হয়েছে। এবং যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার পরবর্তী সময়ের যে তদন্তগুলো বা এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, রক্ষণাবেক্ষণের কাজে যারা রয়েছেন, তারা জড়িত কি জড়িত না, এমনকি তাদেরকে কি ধরনের শাস্তি দেয়া হয়েছে, বড় কোনো শাস্তির নজির আজও আছে কিনা, সব মিলিয়ে আজকের বার্তা কক্ষ থেকে। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি এবং হেড অফ ক্রাইম রিপোর্টিং রোজিনা ইসলাম। রোজিনা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘ সময় ধরে এই আয়োজনটা করি, কিন্তু আজকে এই আয়োজনটাতে মানে পার্টিকুলারলি বার্তা কক্ষ থেকে আপনাকে প্রথমবারের মতো পেয়েছি, এই জন্য আপনাকে বিশেষ স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। রোজিনা আপা, আমাদের বগুড়ার যে ঘটনাটি শুরুতেই দর্শকদের বলছিলাম, সেটি তো আপনার লেখাতেই আমরা কিছুদিন আগেই পেয়েছি আমাদের ব্রেকিংয়ে, এবং একই সাথে এই যে জেলের ভেতরে এই ধরনের ঘটনা বা এই ধরনের দুর্নীতি, এই বিষয়গুলো নিয়েও তো আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনার প্রতিবেদনে আজকে আমাদের লিডে যেটি এসেছে, সেই প্রতিবেদনে এরকম বেশ কয়েকটি ঘটনা আছে, সেসব ঘটনা শুনবো, কিন্তু বগুড়ারটা দিয়ে শুরু করতে চাই যে এইরকম একটা ঘটনা আসলে কিভাবে ঘটে। মানে এ তো আর একদিন ধরে তো আর তারা ছাদ ফুটো করে নাই, তারা 20-25 দিন ধরে এই কাজটা করছে। এত লম্বা সময় কেউ কি দেখলো না যে এরকম একটা মানে ঘটনা ঘটতে যাচ্ছে? সবসময় আমার কারাগারের নিউজ করতে গেলে যে জিনিসটা মনে হয় যে এই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা অবহেলা, শৈথিল্যতা, মনে হয় যে এটা একটা ডাম্পিং পোস্টিং, করলে করলাম, না করলে নাই, এই যে বিষয়টা। এবং যারা যায় তারা যেহেতু কারাগারের বন্দী, তাদের ব্যাপারে খেয়াল খোঁজ রাখা, তারা কি করছে না করছে, এই জিনিসগুলো যে তারা করে না, এটাই প্রমাণ। এবং এটা যে আমরা বলতে পারবো না যে কোনো কারারক্ষী বা কেউ ভেতরের কেউ যে তাদেরকে হেল্প করে নাই, কারণ 25 দিন ধরে একটা জিনিস ফুটো করা চারটিখানি কথা নয়, এটা অনেক সময় নিয়ে করতে হয়। এবং তারপরে যখন বেরিয়ে গেল এবং পরপর ধরলো যখন, মানে ওনারা যতক্ষণে যদি বের হয়ে যাওয়ার ঘটনাটা তারা জানতে পারে, তাহলে তো তার আগের ঘটনাটাও তাদের জানার কথা যে কিভাবে করে এটা করছে। এখন তারা যুক্তি দিচ্ছে যে এটা এমন ছোট একটা রুমে 4 জন ছিল। এখন ছোট রুমে আপনি 4 জন রাখছেন কেন, সেটা তো আপনার প্রশ্ন। আপনারা কেন 2200 জনের 700 জন যেখানে আটে আপনারা 2200 জন রাখেন? তাহলে সরকারের এত প্রজেক্ট, এত কিছু, কেন বন্দীদের জন্য বেশি রুম বানানো হয় না? মানবিক, মানে আমরা যদি মানবাধিকারের দিকটি দেখি তাইলে হতো তারাই মানে এই জায়গাটা মানে খারাপ লাগে। আর 4 জন যখন এক রুমে থেকেছে, আপনারা বলছেন যে আসলে 4 জন এক রুমে থাকলে ঢোকাই যায় না, তার মানে তারা কত মানবেতর জীবন যাপনও করেছে। এবং ওইসব জায়গা থেকে যেহেতু তারা ফাঁসির আসামি, তারা মনে করেছে একটা রিস্ক নিয়ে নেই। কিন্তু দেখেন, শুধু এই ঘটনাটা না, আপনি বলছেন যে আরো ঘটনা রয়েছে। যেমন এর আগে আমি একটা নিউজ করেছিলাম 2020 সালে, একজন বন্দী নিজের হাতে একটা মই বানিয়েছে, সেই মই দিয়ে সে পার হয়ে চলে গেছে। এবং তাকে প্রায় 1.5-2 বছর পর কাশিমপুর কারাগার থাকে। এখন একটা মই বানালে তো সে চুপি চুপি বানাতে পারবে না। আপনি এইটা রুমের মধ্যে চুপি চুপি করা গেলেও ওইটা তো চুপি চুপি করা যাবে না। ওইটা কিভাবে বানালো, কিভাবে করলো? এবং এরকম মানে একাধিক ঘটনা আছে, যেটা হচ্ছে যে আমাদের হাসপাতাল থেকে বন্দী পালিয়ে যাচ্ছে, আমাদের যখন আদালতে হাজিরা দিতে যাচ্ছে তখন বন্দী পালিয়ে যাচ্ছে। আমাদের এক বন্দী খুনের আসামি, এক বন্দী চোরের মামলার আসামি। তো চোর সেজে, মানে চোরই হচ্ছে যে ওই খুনের আসামি সেজে চোর, মানে খুনির আসামি সে চোর সেজে পালিয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে যে এগুলো কিভাবে সম্ভব যদি কারা কর্মকর্তাদের মানে এইটা, মানে এখানে দুর্নীতির চেয়ে আমি বলবো যে অবহেলাটা বেশি, ভয়ঙ্কর অবহেলা। জিনিসটা তারা যে খেয়াল করা দরকার, দেখা দরকার, বোঝা দরকার, এইগুলা করে না। আরেকটা বিষয় আমার এটা বলতেই হয়, কারাগারে আসলে কর্মকর্তা কর্মচারী, আপনি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনে যে পরিমাণ কর্মকর্তা কর্মচারী আছে, এখানে কিন্তু খুব কম লোক। লাইক একটা কারাগারে জেল সুপার, তারপরে মানে প্রথম হচ্ছে একজন ডিআইজি থাকে 8টা কারাগার, মানে 8টা বিভাগের একটা বিভাগের একজন ডিআইজি, তারপরে থাকে একজন জেল সুপার একটা কারাগারে, একজন জেলার, আর হচ্ছে কয়েকজন কারারক্ষী। তো আমার কাছে মনে হয় কি যে এইটা আসলে একটা
পুরো কারাগারের জন্য যেহেতু একটা সেটাও কি সিকিউরিটির যথেষ্ট বিষয় খুবই কিনা? যথেষ্ট না, এবং আপনি এগুলো গুরুত্বপূর্ণ কারাগার, কিন্তু সেই কারাগারে আমি আজকে লিখেছি যে একজন জেলারকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল যিনি নেত্রকোনা কারাগারে, এর আগে হচ্ছে যে একটা অনিয়মের জন্য সে শাস্তি পেয়েছে, তাকে বারবার বদলি করা হয়েছে। দেখা যায় কারাগারে এটা আরেকটা সুন্দর ঘটনা যে যখনই কেউ কোনো অনিয়ম করে শুধু বদলি করে দেয়, বদলি, কারণ ওরা বলে যে বদলি না করে উপায় কি, আমাদের তো লোক নেই। কিন্তু লোক তো নেওয়ার মানে সবকিছুই তো মানুষের জন্য, তো লোক নেয় না কেন? মানে আপা আসলে এই ধরনের ঘটনায় মানে যেহেতু সেদিন বগুড়ার এই ঘটনাটা যখন পড়ছিলাম মাথায় প্রশ্ন আসছিল যে এরকম আর ঘটনা রয়েছে কিনা। আজ আপনার প্রতিবেদনের ডিটেলে বেশ কয়েকটা এরকম ঘটনা দেখলাম। তো এই ক্ষেত্রে আসলে একে তো তদন্তগুলো কেমন হয়, আর সেই ক্ষেত্রে এই যে যেটি বললেন যে বদলি করে দেয়া, বড় কোনো শাস্তির নজির আমরা দেখিনি কেন এখন পর্যন্ত? আমি সেভাবেই বলবো যে বড় কোনো শাস্তির নজির আসলে না, বড় কোনো শাস্তির নজির না, এবং বড় শাস্তিগুলো যদিও হয়ে থাকে সেটা হয় ছোট কর্মকর্তাদের। মানে যাকে আপনার শাস্তি তো আমি যদি একটা কাজের জন্য আমার বাসায় যদি কিছু একটা ঘরে, আমি তো ওটার জন্য দায়ী, তারপর হচ্ছে ছোটদের। কিন্তু এইসব জায়গায় কি করে দেখা যায় যে জেল সুপারদেরকে বিভাগীয় শাস্তি দেয়, বা 1 বছর বেতন বন্ধ করে রাখে, অথবা 1 বছর ছুটি দেয়, অথবা মানে বহিষ্কার করে কিছুদিনের জন্য। 2-1টা ক্ষেত্রে জেলারদের চাকরি চলে যায় বা কারারক্ষীদের চাকরি যায়, কিন্তু যারা এই জেল প্রশাসনের পুরো দায়িত্বে আছেন, একজন ডিআইজি, একজন জেল সুপার, তাদেরকে আসলে কোনো কিছুই করা হয় না। আমার যে অভিজ্ঞতা, গত 15 বছর ধরে টানা রিপোর্টিং করে আমি সবসময় দেখেছি যে কিছু হলেই বদলি করে দেয়। পুলিশের যেমন একটা আছে অ্যাটাচ করে দেয় সংযুক্তি, আর এটাতে করে দেয় বেশিরভাগ বদলি। এখন ওদের তো মানে ওদের একটাই ওই যুক্তি, আমাদের জনবল কম, আমরা এই সবাইকে যদি আমরা অপরাধ মানে সবার নামেই কোনো না কোনো মামলা আছে, এখন সবাইকে যদি বাদ করে দেয় কারাগার চালাবে কে? বিশেষ কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে এরকম ঘটনা কি ঘটতেই থাকবে? আপনি কাশিমপুর মহিলা কারাগার কিছুদিন আগে ধরেন একজন অপরাধী, যে পাপি আপনারা নাম শুনেছেন, আর অন্য বন্দীদেরকে সে মারধর করেছে, এই করেছে, কত কিছু হয়েছে, এবং এইসব নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে, পরে তাকে অন্য কারাগারে নেওয়া হয়েছে। তো কারাগারে তো নানান অনিয়ম দুর্নীতির ঘটনা ঘটে, কারণ তো একটাই। আরেকটা বড় কারণ আছে, আমাদের জেলগুলো আসলে শত বছরের পুরানো। দেখা যায় যে একদম ব্রিটিশ আমলের জেল, মানে 1853, 1953, 100-200 বছরের পুরানো জেল, 18-20টা জেল এরকম আছে। তো এত সংস্কার কার্যক্রম, এত কিছু হয়, কেন এই জেলগুলো আসলে সংস্কার করা হয় না? এই যে আজকে আমাদের যে খুঁচিয়ে খুঁচিয়ে যে ছিদ্র করা হয়েছে, ওটা তো রড ছিল না, ইট সুরকির ছাদ ছিল, এই জন্য এই সুবিধাটা তারা করতে পেরেছে, কারণ রড থাকলে তো এত বড় একটা ফাঁকা করতে পারতো না। তাহলে কেন এই দিকগুলোতে মানে নজর দেওয়া হয় না? এটার দায়িত্ব কে? এটার দায়িত্বে যে সেক্রেটারি আছেন, যে মিনিস্টার আছেন, যেই জেল সুপার আছেন, যে জেলার আছেন, সবারই তো দায়িত্ব এটা ঠিক করা। এখন একটা ঘটনা ঘটলো, আপনি একটা তদন্ত কমিটি করলেন আর বললেন যে তাদেরকে বদলি করে দাও, তারপর শেষ, তারপরে আবার ঘটলো, আবার আমরা নিউজ করলাম, আবার এই হলে আবার ঘটলো। তো আসলে আমার কাছে, আমি অনেক এই কয়েকদিন কারাগারের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি, তাদের কাছে তারা একটা বলে যে তাদের মধ্যে হতাশা অনেক, তাদের মধ্যে প্রচণ্ড হতাশা। কারণ হচ্ছে যে এটা তো আসলেই যেই লাইফটা যারা যায় কারাগারে, বেশি মানে রাজনৈতিক বন্দী বা কম হচ্ছে, খুন খারাপি নানান বিপদ আপদের হয়ে যায়, ওদের সাথে তো এমনিই মেশাটা দুরূহ হয়ে যায়। তারপর হচ্ছে যে এদেরকে যারা দেখভাল করে তারাও দেখা যায় বেতনটা কম, তারপর লোকজন কম, তখন তারা বিভিন্ন সুবিধা পেয়ে তখন ওই কাজটা তারা আসলে করে ফেলে, অনেক সময় সহযোগিতাটা করে। হ্যাঁ, যে এই আমার কাছে মনে হয় যে এইটা পুরো ব্যবস্থাপনাটাই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একটা 1980 সালে বোধহয় একটা মুনিম কমিটির একটা রিপোর্ট ছিল, সেই রিপোর্টে বলা হয়েছিল যে কারাগারের সংস্কার দরকার। আপনি জানেন কিনা জানি না, আমাদের এখনো কিন্তু এই সেই ব্রিটিশ আমলের যে কারাগার বিধি সেটা দিয়েই চলছে। তো এখন তো পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে, আপনার বন্দি চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হয়েছে। সো আপনার এই জায়গাটাও তো, আর এখন কিন্তু কেউই এই কারাগার বলতে রাজি হয় না, সবাই বলতে চায় সংশোধনাগার, যেখানে গিয়ে আপনি নিজেকে ভালো করার চেষ্টা করবেন, কিন্তু ওখানে দিয়ে যায় কারাগারে গিয়ে দেখা যায় আরো বেশি সে দুর্ধর্ষ হয়ে যায়। ওইখানে গিয়ে তারা, এই যে আপনি কিছুদিন আগে আপনি দেখেছেন কিনা 22 সালে যে 4 জন জঙ্গি পুলিশের গাড়ি থেকে ছিনতাই হয়ে গেছে, কারণ তাদের ডান্ডা বেরি পরানো ছিল না, ইয়ে ছিল না, এবং একই ঘটনা ঘটার পর পরদিন আবার সেই জঙ্গিদেরকে হাজিরা দিতে পাঠিয়েছে। তো ক্যালাস, আমার কাছে মনে হয় কি যে তারা একদম ক্যালাস, মানে তাদের এই বিষয়গুলো গায়ে লাগে না। আমি কারাগারের আরেকটা ঘটনা বলি, আমি প্রায় 10 বছর একটা জিনিস নিয়ে কাজ করেছি। আমি একসময় দেখতাম যে কারাগারে যে বন্দীরা যায় তাদের মধ্যে 1500-2000 লোকই হচ্ছে হাসপাতালে গিয়ে থাকে,
মানে যারা ভিআইপি টাকা আছে তারা কারাগারে থাকে না, তারা হাসপাতালে থাকে এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করে। হ্যাঁ, দিনের পর দিন এমনও নজির আছে যে 20 মাস হাসপাতালে ছিল, 23 মাস হাসপাতালে ছিল। যখন আমি এই রিপোর্টগুলো করতে থাকলাম কমতে এইটার সংখ্যা এখন 15-16 জন এসেছে। এবং তৎকালীন সচিব যিনি আসছিলেন তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি এইরকম একটা কাজ করাতে বা প্রথম আলো এরকম একটা কাজ করাতে তারা এটা এখন আর হাসপাতালে পাঠায় না। কিন্তু সমস্যা হচ্ছে এখন হাসপাতালে যে সুবিধাগুলো পেত অনেকে বলছে যে কারাগারে বসেই সে সুবিধাগুলো পাচ্ছে, যে কারণে ওনাদের হাসপাতাল প্রীতিটা কমে গেছে। কিন্তু হাসপাতাল বা কারাগারে বসেই তারা ওই সকল সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। হ্যাঁ, এমনও দেখা গেছে যে একজন নারী বন্দীর সাথে একটা পুরুষ বন্দীর বন্ধুত্ব হয়ে গেছে, এমনও হয়েছে। তো এখন হচ্ছে বা জেলার বা জেল সুপার কোনো একটা সুবিধা নিয়ে একজন বন্দীকে অন্যদের সাথে দেখা করতে দিয়েছে, এরকম আমরা রিপোর্ট করেছি কাশিমপুর কারাগার নিয়ে অনেক কিছু। তারপরে দেখা গেছে হাসপাতাল থেকেও চলে গেছে। এখন হাসপাতাল থেকে বন্দী চলে যায়, কারে রক্ষিত থাকে ওইখানে, তাহলে কিভাবে চলে গেল? তো প্রত্যেকটা ঘটনাই আসলে কারাগারের কর্মকর্তা মানে আমি মনে করি যে প্রত্যেকের দায় আছে, প্রত্যেকের দায় ছাড়া এটা সম্ভব না। একদমই তাই রোজিনা আপা, আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে। আসলে মানে আপনার কথা শুনতে শুনতেও মনে হচ্ছিল যে এই নিয়ে আরো বিস্তারিত আলাপ করার আছে। আসলে একটা দুটো বিষয় না, অবকাঠামোগত একটা বিষয় আসলে মানে আমরা যেটা দিলাম যে মানে শুধুই কি দায়িত্বের অবহেলা, বিষয়টা কিন্তু আসলে শুধুই দায়িত্বের অবহেলা নয়, এর সাথে সবকিছু মিলিয়ে দেখা যাক এই বিষয়গুলো নিয়ে সামনে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, আরো বেটার করা যায় কিনা, সেসব নিয়ে নিশ্চয়ই আপনার সাথে আরো কথা বলবো। এবং আবারও আপনাকে এই চেয়ারে দেখতে চাই আপনার সাথে এই বিষয়গুলোর পাশাপাশি অন্য বিষয় নিয়েও আলাপ করতে চাই। আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমার সাথে আছেন রোজিনা ইসলাম। আমরা আলাপ করলাম জেল পালানো তদন্ত হলেও নেই শাস্তির বড় কোনো নজির। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। একই সাথে কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন। আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো নিয়ে সেসবের উত্তর দেবার। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।